আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সিরাজুম মনিরা। শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। হুজুগে গুজবে পুঁজিবাজারে বিনিয়োগের কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকার দায়ী নয়, সাফ কথা প্রধানমন্ত্রীর। ফিনান্সিয়াল লিটারেসি কার্যক্রম উদ্বোধন। সমাবেশের অনুমতি না দেয়ায় বিভিন্ন জায়গায় বিএনপির বিক্ষোভ, পুলিশের বাধা, নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ রিজভির। বিএনপিকে দুর্বল না ভাবতে দলীয় নেতাকর্মীদের প্রতি পরামর্শ ওবায়দুল কাদেরের। বললেন, এলোমেলো দল নিয়ে আগামীতে নির্বাচন করতে চান না। চেয়ারম্যান এমডি পরিবর্তন হওয়ায় বোঝাই যায় ইসলামী ব্যাংকে বড় পরিবর্তন আসছে, বলেন অর্থমন্ত্রী। ব্যাংক চলবে শরিয়া ভিত্তিতেই, জানালেন আরস্তু খান। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হুজুগে কিংবা গুজবে কান না দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে তার দায় সরকার নেবে না। তাই বুঝে শুনে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি। সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারা দেশে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের পুঁজিবাজারকে স্থিতিশীল ও স্বচ্ছ করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এজন্য কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইনি বিধান রাখা হয়েছে বলে জানান তিনি। বলেন, পুঁজিবাজারে লেনদেনে কারচুপি ও অনিয়ম শনাক্ত করতে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। এক্ষেত্রে সতর্কতার সাথে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি। তো আমাদের চরিত্র হচ্ছে হুজুগে মাতা। আমরা হঠাৎ হুজুগে মেতে এমন করে ফেলি যে শেষে সব কিছু হারিয়ে হায় হায় করি। সেটা যাতে না হয় তার জন্য এই বিনিয়োগ শিক্ষার আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তথ্য নেবেন না যেখানে সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে তারপরে আসে কি সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে। সে কারণে দেশের অর্থনীতি এখন গতিশীল। বিভিন্ন সরকারের সময় ব্যবসায়ীদের উপর হয়রানির বিষয়টি মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বিএনপির পাস, এরপরে আসে আমাদের 2 বছর কেয়ারটেকার সরকার। তারা এসেই সবার আগে হামলা চালায় আমাদের ব্যবসায়ী মহলের উপর। এই অত্যাচারে আমরা দেখেছিলাম যে ব্যবসায়ী মহলের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছিল। সরকার গঠন করার পর একদিকে দেশের ভিতরে এই ধরনের বিরাজমান অবস্থা, অপরদিকে অর্থনৈতিক মন্দা। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা যাত্রা শুরু করি। আমাদের সরকার পুঁজিবাজার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের এক নির্ভরযোগ্য উৎস। এর আগে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 10 তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়ে পুলিশ নেতাকর্মীদের আহত ও গ্রেফতার করেছে অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির। বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি জানান, ঢাকার মিরপুর, পটুয়াখালী, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের বেধড়ক লাঠিচার্জে অনেক নেতাকর্মী আহত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি হানা দিয়ে নেতাকর্মীদের আটক করে। 5 জানুয়ারি বরিশালে বিএনপি কার্যালয়ে মহিলা নির্যাতনকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যবস্থা নেওয়ার কথা বললেও অপরাধীরা এখনও বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভি আহমেদ। শান্তির বাণী দিয়ে নিরস্ত্র অবস্থায় সংগ্রাম করা খুব আমার মনে হয় এটি এই সরকারের আইন প্রয়োগকারী বন্ধুরা ছোট্ট বক্তব্য। বিরোধী দলের কর্মসূচির কথা শুনলেই ক্ষমতাসীনদের মসনদ কেঁপে ওঠে। সভা সমাবেশের উপর হামলা ও বাধা দেওয়ার ঘটনায় তারা জনগণের কাছে ক্রমাগত নিন্দিত ও ধিক্কৃত হচ্ছে। সরকারের সকল বাধা ও উৎপীড়ন উপেক্ষা করে দলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক সকল কর্মসূচি সফল করছে। আর তাই বিএনপির কর্মসূচিতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে। বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের হামলা ও নির্যাতন নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা,
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। প্রায় জায়গাতেই পুলিশ কোনো মিছিল করতে দেয়নি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রয়েছে ডেস্ক রিপোর্ট। বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের উপর ক্ষিপ্ত হয় বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের দিকে তেড়ে গেলে সিনিয়র নেতারা তাদের নিয়ন্ত্রণ করেন। পরে শান্তিপূর্ণভাবেই সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে বিএনপির ওপর আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দিয়ে আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের পাওয়ার হাউস রোড থেকে মিছিলটি প্রধান সড়কে এগিয়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা। সভায় বক্তারা সারা দেশে দলীয় নেতাকর্মীদের উপর পুলিশের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান। এদিকে খাগড়াছড়িতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। ঝিনাইদহে জেলা বিএনপি শহরের কেপি বসু সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধায় সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আসে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। দুপুরে বগুড়া জেলা বিএনপি নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সভায় বক্তারা সরকারের স্বৈরাচারী আচরণের তীব্র সমালোচনা করেন। তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর, সিলেট ও রাজশাহীতে বিএনপির কোনো কর্মসূচি দেখা যায়নি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী সকল সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম। তাই তাদের দুর্বল না ভাবার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, দেশে নতুন করে আর উন্নয়নের দরকার নেই। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলেই পাল্টে যাবে দেশের চেহারা। এলোমেলো দল নিয়ে আগামী নির্বাচনে যেতে চান না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকা ১২ সংসদীয় এলাকার যৌথ কর্মী সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মিছিলের উত্তেজনায় জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। পরামর্শ দেন ১০ জানুয়ারির জনসভা সহ ভবিষ্যতের সব রাজনৈতিক কর্মসূচিতে মানুষের ভোগান্তির কথা বিবেচনার। বলেন, সরকারের উন্নয়ন অর্জন যেন খারাপ আচরণের ম্লান না হয়ে যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। এখন কিছু না বললেও ভোটের সময় জনগণ ঠিকই জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। উন্নয়ন অর্জন আর দরকার নেই, যেগুলো চলমান এগুলো শেষ হলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। বিএনপি আওয়ামী লীগ বিরোধী সকল সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম। আন্দোলনে তারা দুর্বল, কিন্তু সমর্থনে তাদেরকে অত দুর্বল ভাবা ঠিক হবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ২০০৮-এর নির্বাচনের মতোই ২০১৯-এও আবারও বিপ্লব হবে। এদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রমিক লীগের আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির জন্মই অবৈধ, তাই এই দলের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। বিএনপি সবসময় নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির কাছ থেকে গণতন্ত্রের সংজ্ঞা কেউ শুনতে চায় না। অবৈধভাবে ক্ষমতা দখল করে জার্মান এই দল গঠন করেছিলেন, সেই অবৈধ একটি ক্ষমতা দখলকারীর প্রতিষ্ঠিত দলের কাছ থেকে বাংলাদেশের মানুষ আর যে গণতন্ত্রের সবক শুনতে চায় না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের রদবদল হলেও ব্যাংকটির চরিত্রের কোনো পরিবর্তনই হবে না। ব্যাংকটি আগের মতো শতভাগ শরিয়া ভিত্তিতে পরিচালিত হবে বলেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান আরস্তু খান। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইসলামী ব্যাংকটির আরও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠা পাওয়া দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিতে পরিচালিত হয় অনেক ধর্মপ্রাণ মুসলমানের কাছেই আবেগের। ব্যাংকটির গ্রাহক যেমন বেশি, তেমনই ব্যাংকটির প্রতি বছরের মুনাফাও ঈর্ষণীয়। কিন্তু হঠাৎ করে ব্যাংকটির গুরুত্বপূর্ণ 2 পদে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তন করা হলো। কিন্তু কেন এই পরিবর্তন? আর পরিচালনা পর্ষদের পরিবর্তনে ব্যাংকটির চরিত্রের কোনো পরিবর্তন হবে কিনা, মূলত তা পরিষ্কার করতে পরিচালনা পর্ষদ মুখোমুখি হন সাংবাদিকদের। বেসিক শরিয়া ল দ্যাট হ্যাজ টু বি স্ট্রিক্টলি ফলোড। And please don't think we are diluting it, no way.
এই চেঞ্জ আমাদের এটা চেঞ্জ শুধু, আর এই চেঞ্জটা শুধু ম্যানেজমেন্ট চেঞ্জ, ম্যানেজমেন্টের কিছু চেঞ্জ আছে, পেরিফেরি কিছু চেঞ্জ হয়েছে, বাট ইট ইজ নট, there is no fundamental principle এর কোনো চেঞ্জ নাই। ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ব্যাংকের বিদ্যমান কর্মকর্তা কর্মচারীর চাকরি নিশ্চয়তা দিলেন। আমরা এসে আপনাদেরকে জানাচ্ছি, একজন লোকের চাকরি খাই নাই। জিজ্ঞেস করেন কি যন্ত্রণা আমরা পেয়েছি দলান্ধ কিছু মানুষের কাছ থেকে, কিন্তু একজন লোককে, এই যে আমার সাহস আছে দলহন্দ দলখানা কিছু পিছন দিকে দেখার কিছু মানুষ অনেক যন্ত্রণা দিয়েছে, একজন লোককে আমরা শাস্তি দিই নাই। এখনো যেটা বলতে চাই, আগামী দিনে একজন লক্ষ্য রাজনৈতিক কারণে চাকরি থেকে সরা হবে না। এদিকে সচিবালয় এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে ১ নম্বর ব্যাংক উল্লেখ করে বলেন, এই পরিবর্তনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, বরং ব্যাংকটির জন্য ইতিবাচক হবে। তাদের আরো সমস্যা আগের থেকেও কিছু কিছু ছিল, যে তাদের প্রফিটস আলটিমেটলি কোথায় যায়। The MD and chairman have been changed. There is definitely common sense suggests that there will be fairly big changes. জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবে ভিসা নিয়ে অবৈধ বাণিজ্যের বিষয়ে লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। ফলে রিক্রুটিং এজেন্সিগুলো বাধাহীনভাবে সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েকগুণ বেশি আদায় করছে শ্রমিকদের কাছ থেকে। অন্যদিকে বারবার ঘোষণা দিয়েও মালয়েশিয়ার বাজার না খোলার বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গেল বছরের সফলতা জানাতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সৌদি আরবে কর্মী প্রেরণের জন্য জনপ্রতি অভিবাসন ব্যয় ১,৬৫,০০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাস্তবতা হলো সরকার নির্ধারিত ১,৬৫,০০০ টাকায় কর্মী পাঠাচ্ছে না কোনো রিক্রুটিং এজেন্সি। শ্রমিকদের সৌদি আরব যেতে গুনতে হচ্ছে ৬ থেকে ৭ লাখ টাকা। প্রশ্ন ছিল এ বিষয়ে কি করছে মন্ত্রণালয়। এভিডেন্স না থাকে আপনাকে ধরবো কেমনে? এইরকম এভিডেন্স যদি লিখিত আমরা পাই তাহলে আমি ধরতে পারবো। আপনি লিখিত দেন, আমি ব্যবস্থা নিয়ে দেখেন। অবৈধ ভিসা বাণিজ্যের কথা মন্ত্রী না জানালেও সচিব বললেন দুদেশের অসাধু কয়েক বাংলাদেশি এর সাথে জড়িত। আমাদের এই পাশেও কিছু মিডলম্যান কাজ করে, ওই পাশেও ওই এন্ডেও ডেস্টিনেশন কান্ট্রির তেও কিছু মিডলম্যান, এবং তাদের অধিকাংশই বাংলাদেশি। ডেস্টিনেশন কান্ট্রির যে অথরিটি আছে সেখানে আমরা বিষয়টা স্পেশাল ভাবে তুলেছি। অন্যদিকে বারবার ঘোষণা দিয়েও মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে না। এই বিলম্বের কারণ হিসেবে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বাজার দখলের পায়তারার অভিযোগ রয়েছে, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। তাহলে মালয়েশিয়ার শ্রমবাজারের ভবিষ্যৎ কি? কোন সিন্ডিকেশন আছে বলে আমরা জানি না। আপনারা জানা থাকলে আমাদের লিস্টে দেন। আমাদের তরফ থেকে কোনো ব্যর্থতা নাই, আমরা তৈরি আছি। তাদের সাথে বারবার মিটিং করেছি। এখানে মিটিং করার পরে ওখানে গিয়ে এটা আর কার্যকরী হয় না। কিন্তু এই ব্যাপারে আমরা বেশি কথাও বলতে চাই না, কারণ এটা খুব নাজুক পয়েন্ট। জানানো হয় ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে ৩৬.৩১% বেশি কর্মী বিদেশ গেছে। আর ২০১৭ সালে নতুন ৮ লাখ কর্মী বিদেশে পাঠানোর আশার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ৩৮ জন কর্মী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শীতের মৌসুমে শহরের ধুলাবালি পরিষ্কার না করলে জনস্বাস্থ্য আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন তারা ঢাকার চারপাশে থাকা ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া, শিল্প কারখানার বর্জ্য ও রাস্তা খোঁড়াখুড়ি সহ যত্রতত্র থাকা ডাস্টবিনকে। দূষণের দিক থেকে ঢাকা এখন বিশ্বের অন্যতম অনিরাপদ নগরী। এ তো খালি চোখের দেখা, কিন্তু গবেষণার তথ্য আরও ভয়াবহ। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান নাসার তথ্য বলছে, গেল ৯ বছরে ঢাকার বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রা বেড়েছে ৭৯%, যা গবেষণা চালানো ১৯৫টি দেশের মধ্যে সবচেয়ে বেশি। যেখানে বাতাসে কার্বনের সহনীয় মাত্রা ২৯০ থেকে ৩০০ ppm, সেখানে ঢাকার বাতাসে ৩৫০। অন্য সময়ের চেয়ে বায়ু দূষণের মাত্রা বেশি দেখা যায় শীত মৌসুমে। এ সময় বাতাসে এমনিতেই জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় প্রকৃতি হয়ে ওঠে শুষ্ক, ফলে আবহাওয়ায় ধুলাবালি বেড়ে যায় অনেক গুণ। তার সাথে রয়েছে কলকারখানা, যানবাহন ও ইটভাটার কালো ধোঁয়া। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ঝাড়ু দিয়ে শহর পরিষ্কার করি, জল দিয়ে নয়। এর ফলে পুরো পাতা, গাছের পাতা পর্যন্ত ধুলোয় দূষিত থাকে, তার সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। এর ফলশ্রুতিতে আমাদের জনস্বাস্থ্যের হুমকির মতো করে বায়ু দূষণ হচ্ছে, এবং এর ফলে এই শ্বাস প্রবাহজনিত রোগের প্রাদুর্ভাব ব্যাপক হারে এই সময় বেড়ে যায়।
দূষণের ভয়ানক চিত্র যেমনি দিন দিন আরো ধূসর হচ্ছে, তেমনি তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী নানা রোগবালাই। বায়ু দূষণের ফলে ঢাকাতে প্রতি বছর শুধু ক্রনিক ব্রঙ্কাইটিসেই আক্রান্ত হচ্ছেন ৭৪,০০০ মানুষ। আর বিশ্ব ব্যাংকের এক গবেষণা বলছে, বছরে বাংলাদেশে বায়ু দূষণ জনিত রোগে মারা যাচ্ছেন ১৫,০০০ মানুষ। সবচেয়ে যেটা হচ্ছে দেখা যাচ্ছে শ্বাসযন্ত্রের রোগ, যেগুলো বিশেষ করে যারা আগে থেকে অ্যাজমাতে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ভোগবেন বা ব্রঙ্কাইটিস আছে বা কাশির যেগুলো প্রবলেম আগে থেকে আছে, তাদের কিন্তু এই সমস্যাগুলো আসলে বেশি আসছে। তো ওই ওয়েদারের কারণে যেমন বাড়ছে, আবার বিভিন্ন ভাইরাসজনিত কারণে ওই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা বাচ্চা বা বয়স্ক, তাদের কিন্তু এই প্রবলেমগুলো আসলে বেশি হয়। বিশেষ করে যারা বাইরে একটু ঘোরাফেরা করেন, ধুলাবালিতে কাজ করেন, তাদের সমস্যা কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে, প্রায় পাওয়া যাচ্ছে। এদিকে অন্য সময়ের চেয়ে এই শীত মৌসুমে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়ে যায় হাসপাতালগুলোতেও। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গর্ভবতী মা, শিশু ও বয়স্করা। তাই বায়ু দূষণ ও এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। শ্বেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। কারো মতাদর্শে আঘাত করার মতো লেখা থেকে সতর্ক থাকতে ব্লগারদের প্রতি আহ্বান গোয়েন্দাদের। অবকাঠামোগত দুর্বলতার কারণেই ধসে পড়েছে গুলশান ডিএনসিসি মার্কেট। অভিমত বুয়েট বিশেষজ্ঞদের, পাকা মার্কেট চালুর ব্যাপারে সতর্ক সম্মতি। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সাথে সংলাপ করেছে গণতন্ত্রী পার্টি, গণফোরাম ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিকেল ৩টায় রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে বঙ্গভবনে যায় ১৪ সদস্যের গণতন্ত্রী পার্টি। তারা প্রায় ঘণ্টাখানেক নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন। এ সময় গণতন্ত্রী দলের পক্ষ থেকে নতুন নির্বাচন কমিশন নিয়োগ পদ্ধতির আইন করা সহ ৮ দফা প্রস্তাব দেওয়া হয়। বিকেল ৫টার দিকে বঙ্গভবনে যায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। সংলাপে দলের চেয়ারম্যান সহ ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। গণতন্ত্রী পার্টির বেরিয়ে আসার সাথে সাথে বিকেল ৫টায় বঙ্গভবনে যায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের ১৪ সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সাথে আলাপের সময় স্বাধীন, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য ৮ দফা প্রস্তাব দেয় গণফোরাম। বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে আলাপের সময় ডক্টর কামাল জানান, তারা নির্বাচন কমিশন গঠনে আইনের ওপর জোর দিয়েছেন এবং সেটাকে কেন্দ্র করে আমরা সেই ১৪ জন আমরা গেছিলাম। আইনে কি কি বিধান হওয়া দরকার সেগুলো আমরা বলেছি। সেখানে একটা অনুসন্ধান কমিটি, প্রধান বিচারপতির একজন মনোনীত বিচারপতি আপিল বিভাগের, ২ নম্বর হলো সকলের কাছে গ্রহণযোগ্য একজন শিক্ষাবিদ, ৩ নম্বর নারীদের জন্য নারীদের কাছে গ্রহণযোগ্য একজন নারী, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি একজন তাদের প্রতিনিধি, আর গণমাধ্যমের একজন আপনারা। কারো মতাদর্শে আঘাত করার মতো লেখা থেকে ব্লগারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গোয়েন্দারা। রবিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই আহ্বানের কথা জানান ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। ব্লগে যেন কোনো আপত্তিকর কিছু লেখা না হয় সেদিকে দৃষ্টি রাখতে ব্লগারদের অনুরোধ জানান তিনি। জানুয়ারি ফেব্রুয়ারিতে বইমেলা সহ বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে ব্লগে তৎপর হতে দেখা যায় ব্লগারদের, তাই তাদের লেখনীতে সতর্ক থাকার আহ্বান গোয়েন্দা কর্মকর্তাদের। পাশাপাশি জঙ্গিরা যেন অপতৎপরতার সুযোগ না পায় সেজন্য গোয়েন্দারা তৎপর বলেও জানান আব্দুল বাতেন। একটি ব্লগার হত্যাকাণ্ড ছাড়া সবগুলো মামলায় আসামি গ্রেফতার করারও দাবি করেন গোয়েন্দারা। এদিকে পুরান ঢাকার গৃহবধূ উর্মি হত্যায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৯০টি চোরাই ল্যাপটপ সহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি। ঝুঁকিপূর্ণ অবকাঠামো দুর্বলতার কারণে আগুনে ধসে পড়েছে গুলশান ডিএনসিসি মার্কেট, এমনটাই বলছে বুয়েটের ৩ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল। পাশের পাকা মার্কেটের ব্যাপারে কিছু সতর্কতাও দিয়েছেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণের সাথে পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নেতারা। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে দিনে রাতে, আর ধ্বংসস্তূপ থেকে এখনও বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী।
সার্বক্ষণিক প্রস্তুত ফায়ার সার্ভিসও। আগুনে কেন ধসে পড়েছে মার্কেটটি সরেজমিনে পরিদর্শন ও অনুসন্ধানের পর এই প্রশ্নের কিছু জবাব দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞরা। তারা পেয়েছেন ভবনটির নানা দুর্বলতা। 2009 সালে আমরা একবার পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, ঠিকঠাক করার মতো কিছু পদ্ধতি আমরা সাজেস্ট করেছিলাম, কিন্তু যেটা ইমপ্লিমেন্ট করা হয় না। আগুন লাগলো, তার ফলে কলামগুলো আরও উইক হয়ে গেছে, আলটিমেটলি বিল্ডিংটা একেবারে স্যান্ডউইচের মতো কলাপস করে গেছে। অগ্নিকাণ্ডে ধসে পড়া মার্কেটের পাশে মার্কেটটিতে লোক সমাগম কম করার পরামর্শও তাদের। সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, এবং এটা যে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এই মুহূর্তে আমরা এটা বলতে পারবো না। সম্পূর্ণ যে জমজমার যে মার্কেট, সেটা এই মুহূর্তে হয়তো আমরা এক্সপেক্ট করছি না। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে পাকা মার্কেটে গাড়ি পার্কিংয়ের জায়গায় অস্থায়ীভাবে দোকান বসানোর কাজ চলছে। সংবাদ সম্মেলনে ঘটনাটিকে আবারও নাশকতা বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। নতুন করে মার্কেট করার পর প্রত্যেকটা দোকানদারকে বসাতে হবে এবং অ্যালটমেন্ট লেটার দিতে হবে, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেক দোকানদারকে। আমাদের এক থেকে আমরা নতুন করে অ্যালটমেন্ট লেটারের টাকা দিতে পারবো না। অন্যদিকে ধ্বংসস্তূপ মারিয়ে এখনো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন খুঁজছেন অনেকেই। সবাই নিস্তেজ হয়ে গেছে, এখন আর্থিক সংকুলন নাই। এখন আমাদের দাবি হলো আমাদেরকে পুনর্বাসন করা, আর্থিক সহযোগিতা করা। ধ্বংসিত হয়ে যাওয়ার পরে আমরা মনে করেন ব্যবসা যা ছিল শেষ, এখন আমরা চলতে খুব কষ্ট হয়ে যায়। ক্ষতিপূরণের নিশ্চয়তা পেলে নতুন করে ভাগ্য ফেরানোর আশা তাদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরছি জানিয়ে। প্রচণ্ড শীত ও তুষারপাতে ইতালি, পোল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশে কমপক্ষে 20 জন নিহত। ওয়ানডের পর টি-20তেও হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-20তে হারল 27 রানে। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রচণ্ড তুষারপাত ও শীতে ইতালি, গ্রিস, পোল্যান্ড, রাশিয়া সহ ইউরোপের কয়েকটি দেশে নিহত হয়েছে অন্তত 20 জন। এছাড়া বিপর্যস্ত যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলো। রাস্তাঘাটে বরফ জমে যাওয়ায় দেশগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। তুষারপাতে সবচেয়ে নাজুক অবস্থা পোল্যান্ড ও ইতালির। প্রচণ্ড শীত ও শীতজনিত রোগে পোল্যান্ডে এরই মধ্যে মারা গেছে অন্তত 10 জন, ইতালিতে মারা গেছে 7 জন। সোমবার পর্যন্ত সেখানকার সব স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ফেরি চলাচল, বাতিল করা হয়েছে বিমানের ফ্লাইট। তুরস্কে শুধু শনিবারই বাতিল করা হয় অন্তত 650 ফ্লাইট। 120 বছরের মধ্যে ভয়াবহ শীত পড়েছে রাশিয়ায়। রাতে সেখানে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। গ্রিসের উত্তরাঞ্চল ও কয়েকটি দ্বীপের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। বুলগেরিয়ায় তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অন্তত 75,000 ঘরবাড়িতে। দেশ দুটিতে প্রচণ্ড শীতে মারা গেছে 3 অভিবাসী। এছাড়া টানা তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। পিচ্ছিল সড়কে ঘটেছে দুর্ঘটনা। শনিবার নাগাদ রাজ্যগুলোতে 1000 গাড়ি দুর্ঘটনা রেকর্ড করেছে পুলিশ। এবার দেশের বাইরের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর সিটির একটি সবজি বাজারে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 11 জন, আহত বহু। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহজনক হয় নিরাপত্তা কর্মীরা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে তাতে বিস্ফোরণ ঘটায় হামলাকারী। হামলা দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গেল এক সপ্তাহে মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। আশ্রয়হীন লাখো মানুষ। বন্যার পানির নিচে তলিয়ে গেছে দেশটির 10টি প্রদেশ। ক্ষতিগ্রস্ত প্রায় 3 লাখ ঘরবাড়ি। বন্ধ সড়ক ও রেল যোগাযোগ। সোমবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দিয়েছে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিমানবন্দরে গুলি করে 5 জনকে হত্যার দায়ে সাবেক মার্কিন সেনা স্তেভান সান্তিয়াগোর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। তবে সান্তিয়াগোর বিরুদ্ধে এখনও হত্যার কোনো অভিযোগ আনা হয়নি।
ফিলিস্তিনে অধিকৃত এলাকায় ইহুদি বসতি স্থাপনের বিরোধী ব্রিটেনের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যালান ডানকান সহ আরও কয়েকজন পার্লামেন্ট সদস্যকে উৎখাতে ষড়যন্ত্র করছে ইসরায়েল। ফাঁস হওয়া এক ভিডিওতে লন্ডনে ইসরায়েল দূতাবাসের এক কর্মকর্তাকে উৎখাতে ষড়যন্ত্রের কথা বলতে দেখা গেছে। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক চাপের মুখে ক্ষমা চেয়েছেন লন্ডনে ইসরায়েলি রাষ্ট্রদূত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব উজালা পেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হুজুগে গুজবে পুঁজিবাজারে বিনিয়োগে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকার দায়ী নয়, সাফ কথা প্রধানমন্ত্রীর। ফিনান্সিয়াল লিটারেসির কার্যক্রম উদ্বোধন। সমাবেশের অনুমতি না দেয়ায় বিভিন্ন জায়গায় বিএনপির বিক্ষোভ, পুলিশের বাধা, নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ রিজভীর। বিএনপিকে দুর্বল না ভাবতে দলীয় নেতাকর্মীদের প্রতি পরামর্শ ওবায়দুল কাদেরের, বলেন এলোমেলো দল নিয়ে আগামীতে নির্বাচন করতে চান না। চেয়ারম্যান এমডি পরিবর্তন হওয়ায় বোঝাই যায় ইসলামী ব্যাংকে বড় পরিবর্তন আসছে, বলেন অর্থমন্ত্রী। ব্যাংক চলবে শরিয়া ভিত্তিতেই, জানালেন আরস্তু খান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।